এই অর্থ বছরে আমার অ্যাকাউন্টে ওডেস্কের অ্যাকাউন্টে $24,000 ট্রানজাকশন হয়েছে। আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি বড় করবো। এই জিদ চেপেছে, টিভিতে আমাকে দেখা যাবে এমন একটা ইচ্ছা কাজ করতো। আমি ক্লাস 2-তে থাকতে নাটক ডিরেকশন দিছিলাম। ভাবলাম যে এমন কিছু করা যাবে না যেটা আমাকে আমার ভ্যালুটাকে ডাউন করে। রাইট, আপনার একটা বিজনেস আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, বিজনেসটাকে কন্টেন্ট ক্রিয়েশনের উপরে দিয়ে দেন। আপনার যখন ফেসবুক চালাবেন তখন আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি এই জন্য ফেসবুক চালাই। তো কন্টেন্ট ক্রিয়েশন করে লাভটা কি? ওয়েলকাম টু মামুন পডকাস্ট। আজকের পডকাস্টের বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমাদের সাথে আছেন দুজন গেস্ট, অত্যন্ত জনপ্রিয় এবং ফিউচার বিরাট মাপের কন্টেন্ট ক্রিয়েটর হবে বলে আমরা সবাই বিশ্বাস করি, মোস্তাফিজ ভাই এবং শহীদ ভাই। এবং শহীদ ভাইয়ের ব্যাপারে একটা দারুণ বিষয় আছে, সেটা তো শহীদ ভাই আজকে এই পডকাস্টে অ্যাটেন্ড করার জন্য সুদূর বরিশাল থেকে আসছে। শহীদ ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসার পথে কেমন লাগলো? আসার পথে ভালো লেগেছে খুব। এখন পদ্মা সেতু হওয়াতে দ্রুতই চলে আসছে। গুড। মোস্তাফিজ ভাই কি অবস্থা? ওকে, গুড। শহীদ ভাইয়ের কাছে প্রথমে আসবো। শহীদ ভাই বরিশাল থেকে আসলেন, তো আপনার কাছে প্রথম প্রশ্ন বলাটা ভুল, আজকে তো আমাদের এটা একটা আড্ডা হবে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন, এটা কেন আসলেন? এটা হলো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই প্রথম একটু ফানি বলতে পারেন, টিভিতে আমাকে দেখা যাবে এমন একটা ইচ্ছা কাজ করতো। দেন আমি যখন অনার্সটা কমপ্লিট করি, প্ল্যান করলাম যে ঢাকা আসবো, ঢাকা এসে নাটক করব, আমাকে টিভিতে দেখা যাবে। হলো না। পরে একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে জব হয়ে যায়, সেখানে 17 বছর জব করি। এর মধ্যে তো আর হলোই না, বিজি ছিলাম। এরপরে প্ল্যান করলাম কিভাবে আসা যায়, তাহলে কি স্টাফ রিপোর্টিং করব, খবর পড়বো, নাকি কন্টেন্ট ক্রিয়েশন করব। এখন দেখলাম যেহেতু আমার একটা লম্বা সময় সেলস এবং মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে, আমি কন্টেন্ট বানাতে পারি, সেটা দিয়ে ভ্যালু অ্যাড করতে পারি। এইভাবে আস্তে আস্তে আমার কন্টেন্টে আসা। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের টপিকস কি? আমার হলো বিজনেস, মোটিভেশনাল টপিক, এগুলো নিয়ে কথা বলি। আর মোটিভেশন জিনিসটা আপনার সাথে ভালো যায়, একটা হাসি মাখা মুখ অলওয়েজ। আচ্ছা মুসাইদ ভাই, আপনার কাছে আসবো, আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন? কেন আসলাম এটা অনেক বড় প্রশ্ন আর কি। ছোট করে যদি বলতে চাই সেটা হলো ভাইয়ের মতোই বলা যায় যে আমি ছোটবেলা থেকে মানে নাটক করতাম আর কি। আমি এমনও একটা ইন্টারেস্টিং তথ্য দেই, সেটা হচ্ছিল আমি ক্লাস 2-তে থাকতে নাটক ডিরেকশন দিছিলাম। রিয়েলি? আচ্ছা, ক্লাস 2-তে থাকতে স্কুলে সবাই মিলে বলছিলাম যে আমরা একটা চলে নাটক বানাই। তো আমরা ওইভাবে করে নাটক বানাই ম্যাডামকে দেখাইছিলাম এবং খুব ভালো লাগতো। পরবর্তীতে স্কুল প্রোগ্রামগুলো হতো, ওখানে নাটক করতাম স্টেজে, মানে ফানি নাটকগুলো করতাম এবং দর্শক খুবই মজা পাইতো। আমিও তখন ভাবলাম যে দেখি নাটক টাটক করা যায় কিনা, ঢাকায় যাব, সিনেমা করব, ইয়া করবো। তো ওরকম চেহারা স্রোত ছিল না, তো পরে আর হিরো পরে ভাবলাম যে আমি ভিলেন হবো, বুঝছেন। তো পরে ভাবলাম যে ভিলেনি চেহারা আমার আবার না, আমার হুমায়ুন ফরিদের মতো অ্যাক্টিংও জানি না। তো সে কারণে ভাবলাম যে না, এগুলো আমার দ্বারা হবে না। তো পরবর্তীতে ভাবলাম যে নিজে কিছু করার জন্য পরবর্তীতে নিজে ভার্সিটিতে নাটক করার চেষ্টা করছি। বাট প্রবলেম হলো আমি চাকরি করতাম, পড়াশোনা করতাম, এগুলো মিলে একটা টিম বিল্ড আপ করতে পারি নাই। ওকে, যেমন ধরেন আমি যদি নাটক করি, আপনি যদি আমার কো অ্যাক্টর হন, তাহলে তো আপনাকে আমার লাগবে, একা অ্যাক্টিং করতে পারবো না। সেই জায়গাটায় টিম বিল্ড আপ করতে পারি নাই বলে আমি আর নাটকটা করতে পারলাম না। পরে ভাবলাম যে না, আমি কিছু একটা করবো যেটা ক্রিয়েটিভ। তো আমি নানান টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে থাকলাম। পরে ভাবলাম যে আমি ছোটখাটো একজন ইঞ্জিনিয়ার মানুষ, ভাবলাম যে এমন কিছু করা যাবে না যেটা আমাকে আমার ভ্যালুটাকে ডাউন করে দেয়। এমন কিছু করতে হবে যে আমার কন্টেন্টটাকে সহ আমাকে সহ যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো জায়গায় গিয়ে যেন আমি আমার কন্টেন্টটা দেখাইতে পারি। তো সেই জায়গা থেকে ভাবলাম যে একটু ভ্যালু অ্যাড করা যায়, যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে ভাবলাম যে টেকনোলজি নিয়ে কেন ভিডিওটা না বানাই, আমি এটা ম্যাচ করবে, ভালো ম্যাচ করবে। ভাবলাম যে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো বানাতে থাকলাম আর কি, কি আপডেটেড টেকনোলজি আসতেছে ওই জিনিসগুলো কভার করার চেষ্টা করি আর কি। এই বর্তমান সময়ে হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েশনে যে টপিকসগুলো দ্রুত মানে রিচ করতেছে, মানুষ পছন্দ করতেছে, তার ভিতরে হচ্ছে টেক সাইডের জিনিসগুলো প্রথম দিকেই চলে আসে। তো মুস্তাফিজ ভাই, আপনার কন্টেন্টগুলো সুন্দর হচ্ছে। আমরা তো একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন একটা জার্নির ভিতর দিয়ে যাচ্ছি সবাই। তো আমারটাও যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আমি আসার কারণটা, আমি আসলে এই জিনিসগুলো জানতাম অনেক আগে থেকেই। তো আমি 2008 থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে কাজ করতাম, তখন ওডেস্ক ছিল। হ্যাঁ, তো পরবর্তীতে কি হলো, পরে আমি বলি আমি 2011 সালে 11 এবং 2012 সালে এই অর্থ বছরে আমার অ্যাকাউন্টে ওডেস্কের অ্যাকাউন্টে $24,000
ট্রানজেকশন হয়েছে, হিউজ, অলমোস্ট পার ইয়ার $2000। আমার পুরো টিম, আমাদের প্রায় 30-40 জনের টিম ছিল। কিন্তু পরবর্তীতে কি হলো, 2013 সময় আমার 2টা ফিক্সড জব ছিল। তো ওই ফিক্সড জবে ওখানে রিমোট জব, হ্যাঁ রিমোট জব, ফিক্সড জব ছিল। এটা 2জন ক্লায়েন্ট, একজন ছিল ইটালি থেকে, আরেকজন ছিল আমেরিকা থেকে। তো ওই সময় আমার পার উইক $80, মানে $40 করে $80 পার উইক। তখন আমি MBA করতেছি। তো ওই সময় হলো কি, হঠাৎ করে এই কাজটা বন্ধ হয়ে গেল। তো আমার আসলে MBA করার প্ল্যানটাই ছিল যে এই জবটার উপরে বেসিস করে সার্ভিস দিতেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিতাম। কিন্তু যখন প্রথম উইকে একটা কাজ বন্ধ হয়ে গেল, পরের উইকে যখন আরেকটা কাজ বন্ধ হয়ে গেল, আমি একটু চাপে পড়ে গেলাম, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে MBA করা একটু ব্যয়বহুল বিষয়। তো তখন থেকেই মাথায় ঘোরা শুরু করলো, না হয়তো ফ্রিল্যান্সিং জিনিসটা, অবশ্য ততদিনে ফ্রিল্যান্সিং একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন আমরা যখন প্রথম দিকে ওডেস্কে একটা জবে অ্যাপ্লাই করতাম, তখন হচ্ছে আপনার ওখানে জবে অ্যাপ্লিকেশন জমা পড়তো 30টা 40টা। সো একজন এমপ্লয়ার খুব ইজিলি এটা খুঁজে বের করতে পারতো যে কে আসলে ভালো এর ভিতরে অ্যাপ্লিকেন্ট আছে। কিন্তু 2008-এর পরে যখন আমরা 11-12 সালে কাজ করতাম, তখন একটা কাজে 200-250 অ্যাপ্লিকেন্ট পড়তো, এখন হয়তো আরো বেশি পড়ে। তো 200 জন 250টা অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আসলে কিন্তু একজন এমপ্লয়ারের পক্ষে সঠিক ক্লায়েন্টকে বেছে বের করা অনেক সময় ডিফিকাল্ট হয়। তো তখন থেকে আস্তে আস্তে একটু সরে যাওয়া শুরু হয়। এবং সব থেকে যারা ফ্রিল্যান্সিং করে, মানে তাদের উপর রেসপেক্ট রেখেই বলি, ওখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে সোশ্যাল আইডেন্টিটি, মানে আইডেন্টিটি একটা ক্রাইসিসে পড়ে যায় তারা। সেটা কি আছে আগে যেমন? এখন কিছুটা কমেছে, কিন্তু আছে। যত সময় না আপনি একটা ফিজিক্যাল সেটআপে আসতে পারেন, মানে আপনি একটা অফিস দিয়ে বসে একটা টিম বিল্ড আপ করে কাজ করতে পারেন, তত সময় পর্যন্ত আপনি আসলেই একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন। বিয়ে করার সময় ঝামেলা হবে, ছেলে কি করে, হ্যাঁ এটাই করে। আরেকটা সমস্যা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। আসলে আপনার সারা রাত কাজ করবেন, সারা দিন ঘুমাবেন, একটা সময় যে আপনার শরীর আর পারবে না এই জিনিসটা। সো যারা ফ্রিল্যান্সার তাদের জন্য পরামর্শ হচ্ছে বয়স থাকতে থাকতে মানে হচ্ছে মার্কেটের ডিমান্ড থাকতে থাকতে যাতে একটা ফিজিক্যাল বিজনেসে তারা একটা পার্ট শিফট করে, এটা হলে তাদের ভালো হবে। নাহলে ওই সারা জীবন শুধুমাত্র সার্ভিস দিয়ে, ওই যে খালিদ ফারহানের মতো বলতে হবে আপনি শুধু সার্ভিস সেল করে আপনি আসলে কোটিপতি হতে পারবেন না। এর পরবর্তীতে এরপরে আমি জবে চলে আসি 14 সালের দিকে। জবে আসার পরে এরপরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল। এই সময়ে আমি আসলে আর কোনো কাজ করিনি, কিন্তু আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ এগুলো অনেক পুরনো, কিন্তু কাজ না করার জন্য এগুলো রিচ কমতে থাকে এবং আমি ওভাবে কাজ করিনি, এগুলো আমার সাথে যেতও না। কিন্তু পরবর্তীতে আফটার 10 ইয়ার্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করার পর আমার মনে হলো যে আমি যা শিখলাম এই তথ্যগুলো যদি আমি রেখে না যেতে পারি, এই তথ্যগুলো আরো একজনের 10 বছর খরচ করে শিখতে হবে, রাইট? তো আমি যদি এইগুলো আসলে একটা কিছুর মাধ্যমে রেখে যেতে পারি, তো আমার পরবর্তীতে যারা আসবে ইন্ডাস্ট্রিতে, লাক্সারি প্রোডাক্টের মার্কেট বাংলাদেশে খুবই ছোট, আমরা কেবল উন্নয়নশীল দেশের পর্যায়ে যাচ্ছি বা হয়তো গেছি, সামনে আমাদের আরো উন্নতি আছে। তো এই সময়ের মাঝে যাতে লাক্সারি মার্কেটে যারা আসলে একটা লাক্সারি প্রোডাক্ট কিভাবে সেল করতে হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিভাবে ফাংশন করে, আমার এই জ্ঞানগুলো রেখে দেওয়ার জন্যই যাতে পরবর্তীতে তারা হেল্প পায়, এই উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েশনে আসা। এখন আমি একটু অ্যাড করি, চমৎকার একটা জিনিস পেলাম, আপনি টেকনোলজি সম্পর্কে মানুষকে বলতে চাচ্ছেন, সোসাইটিকে মানে ইম্প্যাক্ট ফেলতে আর কি সোসাইটিতে। আপনি অটোমোবাইল নিয়ে দেখুন, আমি চাচ্ছি যে আমি যে সেলসে জব করেছি ডিস্ট্রিবিউশনে, পাশাপাশি হলো আমি যে ছোটবেলা থেকে কালচারাল সংগঠনগুলোর সঙ্গে জড়িত হয়েছি, এবার মোটিভেশনাল কিছু করি, ছোট ছোট মেসেজ দিই, মেসেজের মাধ্যমে যেন শিক্ষণীয় মেসেজ থাকে যেগুলো থেকে মোটিভেটেড হয়। প্রত্যেকেরই আমাদের কিন্তু উদ্দেশ্য আছে, প্রত্যেকে আমরা কিন্তু একটা করে উদ্দেশ্য নিয়ে একটা করে নিশ সিলেক্ট করে এইখানে এসেছি, এটা আমার কাছে চমৎকার লেগেছে। কন্টেন্ট ক্রিয়েশনের নিশ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আর অনেকেই একটা প্রবলেমে ভোগে যে হলো আমি আসলে কি নিশ সিলেক্ট করব, আমি তো নিশই পাচ্ছি না। কমন প্রবলেম। ধরেন আমি নিশ পাচ্ছি না, এই জায়গাটাতেও আমি মনে করি শুরু করা উচিত। আপনি যা ভালো লাগে আপনি শুরু করেন, একটা সময় এসে আপনি লাগলে পারফেক্ট একটা নিশ পাবেন। অনেক সময় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরও কিন্তু প্রথম দিকে একটা নিশ ছিল, পরবর্তীতে তাদের নিশ চেঞ্জ হয়ে গেছে। সো নিশ এই মুহূর্তে পাচ্ছি না বলে আমি কন্টেন্ট ক্রিয়েশন করার ইচ্ছা আছে বাট করতেছি না, নিশ পাচ্ছি না বলে সেটাও করা উচিত নয়।
আমার একটা পয়েন্ট এখানে, হ্যাঁ দারুণ, এখানে একটা পয়েন্ট যোগ করার আছে। আমরা কিন্তু ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি, রাইট? তো ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যখন আমরা যাব তখন কিন্তু নিশ সিলেক্ট করার জন্য আমি 100 ভিডিও তৈরি করতে পারি, যে আমি এখন টেকনোলজি নিয়ে করি, আমি এখন ব্লগিং করি, আমি এখন স্টোরি হেড মানে স্টুডিওতে বসে করি, যেটা আমার দর্শক না আমি বোঝার চেষ্টা করি। কিন্তু সেটা না করে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা সবাই ভেঙে পড়ি, নিশ সিলেক্ট রাইটলি না হলে আমরা হতাশ হয়ে যাই, এটা ঠিক না। রাইট। আচ্ছা, শহীদ ভাই আপনি একটা ভালো কথা বলছেন, আসলে নিশ একটা ইম্পর্টেন্ট বিষয়। আবার অনেকে তো আছে যে মাল্টি টাইম মানে বিভিন্ন রকম টপিকসের উপরেও কাজ করে ভালো করতেছে, ভালো করছে, এবং আমার বিশ্বাস এটা ভবিষ্যতেও করবে। কিন্তু কথা হচ্ছে তারপরে আপনি শুধু নিশের কথাই বলতেছেন কেন? দেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ নিশ, মানে নিশ সিলেক্ট করলে আপনার বেনিফিটটা কি? নিশ আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যেটা আছে এটাকে হলো আইডেন্টিফাই করে দেয়। আপনি যখন পার্টিকুলারলি অটোমোবাইল নিয়ে কথা বলবেন তখন অটোমোবাইলের জন্য এই ফিটটার জন্য দর্শক বা অডিয়েন্স আপনার দিকেই যাবে, এই জন্য নিশ ইম্পর্টেন্ট। আচ্ছা, র্যান্ডম যখন ভিডিও করবেন তখন দর্শক একটু এলোপাথারি হয়ে যাবে, আমার কি ওনার কাছে যাওয়া উচিত নাকি এটার জন্য অটোমোবাইল কারো কাছে যাবো, এই জন্য নিশ ইম্পর্টেন্ট। আমি কি একটু অ্যাড করতে সেটা হলো, ধরেন আমি টেকনোলজি নিয়ে ভিডিও বানাই, আমি টেকনোলজিতে মানে আমি ধরেন কম্পিউটার সায়েন্সে পড়ছি এবং টেকনোলজি রিলেটেড একটা জায়গায় জব করতেছি, তো পাশাপাশি ধরেন আমি ভিডিও বানাচ্ছি। এখন আমি যদি ভিডিও বানাই, এই যে যেমন ধরেন ডিপসিক আসছে অথবা চ্যাট জিপিটি আসছে, আপাতত আমি যে জবটা করতেছি সেই জায়গাটায় ডিপসিক আসুক না আসুক আমার কিছু যায় আসে না। এখন আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি বলে এই আপডেটগুলো আমি নিচ্ছি। এখন ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি বলে এই আপডেট ইনফরমেশনগুলো নিচ্ছি এবং এগুলো নিয়ে জানার চেষ্টা করতেছি এবং মানুষকে জানানোর চেষ্টা করতেছি। এখন ধরেন 100টা ভিডিও, আমি 100টা টেকনোলজি টপিকের উপর আমি ভিডিও বানাইছি। এখন এই সময়ে থাকতে আমার যে নলেজ লেভেলটা, এই সময়ে এসে কি নলেজ লেভেলটা কি সেম থাকবে না? তার মানে কি টেকনোলজির উপরেই আমি অনেক নলেজ গ্যাদার করে ফেলতেছি শুধুমাত্র ভিডিও বানানোর কারণে। আমার জবের কারণে হয়তো বা এই জিনিসগুলো এত লাগতো না, বাট ভিডিওর কারণে আমি নলেজগুলো গ্যাদার করতেছি এবং নলেজকে ইনক্রিজ করতেছি। এখন আরেকটা ব্যাপার বলি, সে কারণে কিন্তু ধরেন 5 বছর পরে কিন্তু আমার টেকনোলজির উপরে আমি মনে করি যে যদি আমি পাগল টাইপ কিছু না হয়ে যাই, দেখবেন যে আমি মনে হয় যে বেশ ভালো নলেজ গ্যাদার করতেছি এবং ওই সময়টা যেটা আপনার আসলে পার্সোনাল লাইফে অনেক ইমপ্যাক্ট ফেলবে। আর আরেকটা ব্যাপার বলি, আমি একজন ডাক্তারকে চিনি, মানে নট অনলি যে এজ এ ইঞ্জিনিয়ারই যে সবসময় কন্টেন্ট ক্রিয়েট করবে এমন না, প্রত্যেক আপনার যে প্রফেশন আছে সেই প্রফেশন থেকে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। যেমন হলো আমি একজন ডাক্তারকে চিনি, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, আমি ভাবলাম যে একজন ডাক্তার দেখাবো, তো একজন ডাক্তারকে খবর পেলাম যে হলো উনি ডক্টর আহমেদ নাজমুল মনে হয় এরকম একটা নাম আর কি। ওনাকে আমি ফোন দিয়ে পাইনি, পরবর্তীতে আমি হাসপাতালে গেছি, যাওয়ার পরে বললাম যে এনাকে তো পাচ্ছি না, তাহলে কিভাবে আমি সিরিয়াল নিব? তো ওখানে একজন বললো যে আমি 70 বার চাপার পরে ট্রাই করার পরে ওনাকে সিরিয়াল পাইছি, আপনি তো 5-7 বারে পাবেন না। তারপরে বললাম যে আমি যেহেতু আসছি আমাকে সিরিয়াল দেওয়া যায় কিনা, না আপনি বাসায় যান, গিয়ে আবার ট্রাই করেন, আবার আসেন। তো যখন আপনি আপনার নিশের উপরে বা আপনি যা করেন তার উপরে যখন আপনি ভিডিওটা বানাবেন, আপনাকে মানুষ জানবে যে হলো আপনি এই জিনিসটা জানেন এবং খুব ভালোভাবে জানেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ইউটিউবে 4-5 লাখ ফলোয়ার মানে হিউজ, সেক্ষেত্রে উনি অ্যাজ এ ডক্টর ওনার 5 লাখ ফলোয়ার, যখন ওনার 5 লাখ ফলোয়ার, শুধু যদি এই 5 লাখ ফলোয়ারের মধ্যেই যদি ওনাকে কানেক্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু ওনার ক্লায়েন্টের কোনো অভাব হবে না। তো আপনি যাই করতেছেন না কেন ওই টপিকের উপরে যদি আপনি ভিডিও বানাতে থাকেন এবং মানুষকে এইটা বোঝাতে পারেন আমি যা করতেছি আমি এই বিষয়ে খুবই এক্সপার্ট, রাইট, তো সেই জায়গাটাকে আপনার ক্লায়েন্টেরও অভাব হবে না এবং ওই জায়গা থেকে আপনি নানান বিজনেস বলেন বা নানান টাইপ ওই ফেমটাকে ব্যবহার করে আমি বলবো অবশ্যই পজিটিভ কিছু করার, পজিটিভ অনেক কিছু আপনি করতে পারবেন। আচ্ছা, এখানে একটু অ্যাড করব, সেটা হলো আমরাও তো নতুন বলা যায় না, বছর খানেক যাবত ট্রাই আউট করছি, 100-150 ভিডিও তৈরি করেছি। আমি রিসেন্টলি আমাদের যে কোর্সটা হয় এই কোর্সটা কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স, যেটা আমরা 3 জনই করছি, এখানে একটা কথা বলা হয়েছিল যে নট অনলি আমি ভিডিও শেয়ার করব বাট অলসো আমি স্টোরি তারপরে ফটো এগুলো জন্য শেয়ার করি এনগেজ করার জন্য অডিয়েন্স, রাইট? তো ওখানে লিখেছিলাম যে আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম। ওইখানে আমাকে রেসপন্স করেছিল অনেকে, যেটা নিয়ে আমি ভিডিও বানাই আমাকে সেটা নিয়ে ভিডিও বানাতে বলেছে, মানে মোটিভেশনাল ভিডিও আমি যেন বানাই। আচ্ছা, হ্যাঁ, এই যে অঙ্কুর অথবা হিমেশ এদের মতো আমি ভিডিও বানাই। তো এইটা দেখে আমার মনে হলো যে আমি মনে হয় সাকসেস, আমি আমার অডিয়েন্সকে করতে পেরেছি, কানেক্ট করতে পেরেছি, তারা আমার কাছ থেকে এটাই যাচ্ছে, কেউ আলাদা কিছু লেখেনি,
শুধু ওইটাই লিখছে যে আপনি যেটা করেন সেটাই লিখছে। আপনারা কমেন্ট গুলো চাইলে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চ্যানেলের নামটা বলে দেন দর্শকদের। আমার চ্যানেলের নাম হলো ইনসাইটস বাই শাহিদ, আর ফেসবুকে পেজ হলো ইনসাইটস বাই শাহিদ একই নামে, কিন্তু আমি আইডি থেকেও বেশি কাজ করি, মানে আমার ভিডিও যায় ওখানে, ওটার নাম মাহমুদ শহীদ। আচ্ছা শহীদ ভাই, আপনার কাছে যখন আছি আপনার সাথে আরেকটু আগাবো, সেটা হচ্ছে যে এই যে আপনি কাজ করতেছেন কন্টেন্ট ক্রিয়েশনে, এইটা শুরু করার সময় আপনি আসলে আমরা একটা শুনলাম যে নিশের ব্যাপারে একটা চ্যালেঞ্জ থাকে, আর কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছিলেন, অথবা বর্তমান সময়ে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছে, শুরু করতে চাচ্ছে, তারা কি টাইপের মানে প্রবলেমে পড়ে, প্রতিবন্ধকতায় পড়ে, এবং এই প্রতিবন্ধকতাগুলো ওভারকাম তারা কিভাবে সহজে করতে পারে, এটা যদি আপনি একটু বুঝায় বলতেন তাহলে হয়তো অডিয়েন্সে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় তাদের জন্য সুবিধা হতো। ভেরি নাইস কোশ্চেন, আমার জন্য খুব সহজ হলো, কারণ এই টপিকের উপরে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম। আচ্ছা, এই লিংকটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা হলো প্রথমে চ্যালেঞ্জটা বলি, আমি কি চ্যালেঞ্জে পড়েছি এটা শেয়ার করে দেন কন্টেন্টের জন্য কিছু কথাবার্তা থাকতে পারে। আমি আমার চ্যালেঞ্জটা একটু অন্যরকম। আমি চ্যালেঞ্জে পড়েছি যেহেতু আমি একটা কর্পোরেট জব করতাম, প্রথমে ওখানে বসে যখন আমি করতে যাই তখন ওখান থেকে আমি কিন্তু বেগ পেয়েছি যে ডিস্টার্ব করছে তারা, যে এটা কেন করছো, এই ভিডিও তো ভালো হচ্ছে, সেলস ভালো হচ্ছে না কেন, ঠিক আছে। ওখানে আমি অনেকবার শকড হয়েছি এবং খুবই মধ্যে যে না আমি চাকরি ছেড়ে দেবো কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি বড় করবো, এই জিদ চেপেছে। এরপরে বাসা থেকেও কম বেশি আমার কি করতেছো না করতেছো, হ্যাঁ, এরাও বলছে যে পাগলও বলেছে যে কি পাগলামি শুরু করলি, এরকম একটা বড় কোম্পানিতে জব করে এসে এখন এইসব কি শুরু করতেছিস, মানুষ কিভাবে নেবে, এইসব কথাবার্তা গুলো শুনতে আমাকে হয়েছে। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেরই হবে, স্পেশালি যদি ছোটবেলা থেকে শুরু করে, লাইক হলো টিনেজ থেকে, তখন খুব একটা কথা শুনতে হয় না, কিন্তু একটু যদি মানে এই জায়গাটায় এসে শুরু করে তখন কিন্তু কথাবার্তা গুলো শুনতে হয়। দেন হলো গিয়ে আর একটা বড় চ্যালেঞ্জ হলো গিয়ে গিয়ার টুলস, এগুলো নিয়ে মনে করে কি যে আমরা মনে হয় ক্যামেরা নিলে ভালো হয়। তো আমি একবার ক্যামেরা কিনতে গেলাম, সেখানে দেখলাম একজন মানে এরকম একটা স্টোরি বললো মালিক যে একজন 2 লাখ টাকার ক্যামেরা নিয়ে গেছে, 1 মাস পরে এসে ফেরত দিয়ে গেছে, এটা ব্যবহার হচ্ছে না, সে পারছে না কন্টেন্ট ক্রিয়েট করতে, বুঝতেছে না ভালো। তো এই যে 1 লাখ টাকা খরচ করলো এবং সে এসেছিল হলো দূরের একটা জায়গা থেকে, এইটা শুরুতে না করা ভালো। তো এই যে শুরুর দিকে এই যে চ্যালেঞ্জ গুলো হয়, এটা একটা চ্যালেঞ্জ। মানে আপনি কি বলতে চাচ্ছেন মোবাইল দিয়ে শুরু করা বেটার? আমার কাছে যা আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়ো। রবিন রাফান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা জানেন তো, রবিন রাফান, অনেকে লাইক করে। ওনার একটা কন্টেন্ট ক্রিয়েশনে মানে ওনার একটা স্টোরি আমি শুনেছিলাম, বলা হয়েছে যতদিন না পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয় না হয় ততদিন পর্যন্ত নিজের যা আছে তাই ব্যবহার করুন, এবং যখন আপনার আয় হবে সেই টাকা দিয়ে আপনি আপনার আপডেট করুন, গিয়ার এগুলো আপনি আপডেট করেন। কথাটা খুব ভালো লেগেছিল। আর একটা বড় চ্যালেঞ্জ হলো গিয়ে ফেসবুক এবং ইউটিউবে আপনি কপিরাইট একটা বড় চ্যালেঞ্জ। কপিরাইট স্ট্রাইক, কপিরাইট কি সম্পর্কে জানতে হবে। আমরা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও দিচ্ছি, ভিডিও দিয়ে মনে করছি যে ভালো করে ফেলছি, আসলে পরে দেখা যায় ওইটা কপিরাইট চলে এসেছে, স্ট্রাইক দিয়েছে, রিপোর্ট করেছে। এগুলো সম্পর্কে আমিও চ্যালেঞ্জে পড়েছি অনেক। তো এইটা সম্পর্কে জানাটা একটা চ্যালেঞ্জ। কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে হলো অবশ্যই একটা চিন্তা থাকতে হবে, স্ক্রিপ্ট সম্পর্কে তার একটা কন্ট্রোল থাকতে হবে যে কি নিয়ে সে কথা বলবে। তারপরে আপনার লোকেশন নির্বাচনটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে সে বসে করছে সেখানে সে রাইটলি 5-7 মিনিটে ডান করে ফেলতে পারবে কিনা, এই সকল জিনিসগুলোই আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইম্পর্টেন্ট। আমার কথা হলো কন্টেন্ট ক্রিয়েটর জন্য শুরুতে টাকা খরচ না করে, ভালো মানে যদি থাকে, ক্যামেরা থাকে, মোটামুটি দেখা যায়, সেটা শুরু করা উচিত। আমরা অনেকেই বলেছি, আমি বড় বড় অনেক লোককে বলতে শুনেছি অডিও ইম্পর্টেন্ট, ক্যামেরা ইম্পর্টেন্ট, বাট টু মি এগুলোর চেয়ে ইম্পর্টেন্ট হলো আমার কাছে স্টোরি। অডিয়েন্স স্টোরি খায়, স্টোরি দিয়ে। যেমন আমি বলি, এই যে উম্মে কুলসুম পপি, ওনার নাম কি, উনি বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ওনাকে কি কোনো এডিট করতে দেখেন? উনি এসে ওনার সবজিটা দেখায়, এখন প্রত্যেকটা ভিডিওতে 3-4 মিলিয়ন হয়ে যায়, কোনো এডিট নাই, কোনো ক্যামেরার কাজ নাই, তার মানে কি সে স্টোরি দিয়ে যাচ্ছে। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমি বলবো
স্টোরি ম্যাটার্স। Okay. স্টোরিটা যদি ভালো হয়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এই টপিকে হলো গিয়ে হুকটা জানতে হবে। এখন আমাদের দর্শকদের 3 সেকেন্ড স্পান বলে আর কি, এর মধ্যে দর্শক চলে যায়। ফেসবুক তো এটা তো মানে ইউটিউবের মতো কন্ট্রোল জায়গা না, নিজের মতো করে উঠছে, ওই সময় 3 সেকেন্ডের মধ্যে দর্শক ধরে ফেলতে হবে। হুকটা জানলে, হুক মানে বলতে আমরা কি বুঝি আপনারা সবাই দর্শক জানেন, তাও একটু বলে দিচ্ছি। দর্শককে আকৃষ্ট করা, আপনার কন্টেন্টটা যেন সে বাকি সময় পর্যন্ত দেখে, এমন কিছু আপনি বলেন বা করেন। আচ্ছা আচ্ছা, পাগলামিও করেন দরকার হলে। না না ঠিক আছে। আচ্ছা, অনেক ধরনের হুক আছে, লাভ দিয়ে পানিতে পড়ে, উপর থেকে পড়ে, এগুলো দিয়ে করে। মুস্তাফিজ ভাইয়ের কাছে একই প্রশ্নে আসবো যে মুস্তাফিজ ভাই, আপনি যখন শুরু করছিলেন যে কি টাইপের চ্যালেঞ্জ ফেস করছিলেন, আর এই মুহূর্তে আসলে কি পজিশনে আছেন, সামনে কোথায় যাইতে চান? এই সামনে কোথায় যেতে চান এটা আবার শহীদ ভাইয়ের কাছেও আসবো, তো জাস্ট আর কি শহীদ ভাইয়ের একটু পজ দিলাম। চ্যালেঞ্জ বলতে কি, আমি প্রথম থেকে তো নাটক বানানোর চেষ্টা করতাম, যে হচ্ছিল আমি নাটক বানাবো, তো সেই জায়গায় চ্যালেঞ্জ হচ্ছিল ওই যে যেটা বললাম যে আমি ফ্রি আছি তো শহীদ ভাই ফ্রি নেই, শহীদ ভাই ধরেন আমার কো অ্যাক্টর, সেক্ষেত্রে আমি ফ্রি আছি তো ভাই ফ্রি নেই, ভাই ফ্রি তো সেদিন আবার আমি ফ্রি নাই। এই প্রবলেম গুলো হতো। সেই এখন তো আমি অ্যাকচুয়ালি একা, আমি এখন আজকে শুট করলে আমি আজকে করবো, কালকে করলে কালকে করবো। সেই জায়গাটায় আমি যে চ্যালেঞ্জ গুলো ফেস করতাম, আমি নিজে থেকেই ধরেন স্ক্রিপ্ট গুলো লিখতাম। আমি বুঝতাম না যে এইটাতে আরো কি কি ভাবে, মানে কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেখান থেকে পরিচয়, যে জায়গাটা থেকে আমরা আসছি, ওটা নিয়ে কথা হবে অবশ্যই। সেই জায়গাতে এখন আমি জানি যে হ্যাঁ, একটা স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে কি কি জিনিসগুলো অ্যাড করতে হয়, একটা স্ক্রিপ্টের কি কি পার্ট থাকে। যেমন ছোটবেলায় আমরা চিঠি লেখা শিখতাম না, যে প্রথমে হলো কি গ্রেটিংস থাকে। হ্যাঁ, গ্রেটিংস না, সহজে বলেন যে হলো প্রথমে হলো কি, এইটা বরাবর প্রিয় বাবা মা, এই টাইপের যে বিভিন্ন যে সেকশন থাকে, যে হলো ইয়াতে মানে স্ক্রিপ্টের আলাদা আলাদা সেকশন থাকে, আলাদা আলাদা সেকশনে কি কোন জায়গাটায় কোন ইনফরমেশন গুলো অ্যাড করবো, এবং শেষ পর্যন্ত একটা অডিয়েন্সকে ধরে নিয়ে আসবো কিভাবে, এই জিনিসগুলো ধরেন জানতাম না। তো নিজে থেকে করতাম, জানতাম না। বাট এখন আমি মনে করি যে আমার স্ক্রিপ্ট আগের থেকে বেটার হয়েছে, এবং ইমপ্রুভ হওয়ার অনেক বাকি আছে, অনেক করা যাবে, এবং কি কি ইমপ্রুভ করতে হবে সেটাও এখন আমি জানি। সেই জায়গাগুলো হচ্ছিল যদি আমি ইমপ্রুভ করতে পারি, আশা করি আমি আরো মানুষকে টেকনোলজি রিলেটেড ইনফরমেশন থ্রো করতে পারবো। আর হচ্ছিল আরেকটা জিনিস একটু আমি নিজে থেকেই প্রশ্ন করে ভাই একটু আপনাকে বলতে চাই, হচ্ছিল কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা উচিত, মানে কোন বয়স থেকে, যে কোনো বয়স থেকে শুরু করতে পারে। একটা জিনিস আমি ছোট করে বলি, ধরেন আপনি অটোমোবাইল নিয়ে ভিডিও বানান, আপনি অডিয়েন্সকে এইটা জানাইতে পারছেন যে আপনি অটোমোবাইল সম্পর্কে অনেক কিছু জানেন। এখন ধরেন একটা মিটিং ফিক্স করছেন একটা ক্লায়েন্টের কাছে, আপনিও মিটিং এ যাচ্ছেন, আমিও যাচ্ছি, আমি ভিডিও বানাই না অটোমোবাইল সম্পর্কে, আমি ভালো জানি, আমি হয়তো বা আপনার থেকেও ভালো জানি, বাট আমি ভিডিও বানাই না, আমাকে মানুষ কেউ চেনে না। তো যদি আপনি মিটিং এ যান আর আমিও মিটিং এ যাই, চান্স খুব বেশি যে আপনার মিটিং সাকসেসফুল হবে, স্টোরি টেলিং ভালো, আপনার মিটিং সাকসেসফুল হবে, আমারটা হবে না। যদিও আমি আপনার থেকে ভালো জানি, বাট আমি যে ভালো জানি সেটা মানুষ জানে না। আপনি যে জানেন, আপনি কম জেনেও যে অনেক কিছু জানতেছেন বা মানুষকে জানাচ্ছেন, মানুষ জানতেছে যে আপনার থেকে বেশি কেউ জানে না। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে যে পেশায় আছে না কেন, ছোট বাচ্চারা যদি কেউ স্কুলেও পড়ে, তাইলেও আমি বলবো যে তুমি তোমার জন্য একটা এইম সেট করো যে তুমি ভবিষ্যতে কি করবা। ওই টপিকের উপরে তুমি যদি এখন থেকেই ভিডিও বানাইতে থাকো, তাহলে দেখা যাবে যে একসময় তুমি যদি চাকরির ইন্টারভিউ দিতেও যাও, তাইলেও মানে যে কারো থেকে চান্স বেশি তোমার চাকরিটা সবার আগে হয়ে যাবে। তুমি যদি নিজে একটা বিজনেস স্টার্ট করো, সেখান থেকেও চান্স খুব বেশি যে কোনো মানুষের বিজনেস, মানে আপনি যেখানে যে কোনো ক্লায়েন্টের কাছেই যান না কেন, দেখা যাবে যে আপনার সাবমিট করা অ্যাপ্লিকেশনটাই সবার আগে অ্যাপ্রুভ হবে। আচ্ছা, সেই জায়গাটা থেকে মানে সবারই শুরু করা উচিত। বাট অবশ্যই ইনফরমেটিভ দেন, কোনো মিস ইনফরমেশন করেন না, মিস গাইডেড করেন না অডিয়েন্সকে। বুঝতে পারছি। মুস্তাফিজ ভাই, আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে কোথায় যেতে চান? নিজেকে আসলে 1 বছর 2 বছর 5 বছর পরে কোথায় দেখতে চান? আমি তো আসলে অনেক দূর দেখতে চাই। মানে কত দূর দেখতে চান? মানে আপনার গোলটা যে স্পেসিফিক ভাবে বলেন যে আমি ঠিক এই জায়গায় দেখতে চাই। সত্যি কথা বলতে আমার লিমিটলেস, মানে আমার স্বপ্নটা অনেক বড় আছে, মানে অনেক বড় জায়গায় যেতে চাই। এবং আমি বেশ কিছু মিস ইনফরমেশন হয় হচ্ছিল আমার কন্টেন্টে। আমি একটা সিরিজ বানাবো যেটা হচ্ছিল মানে মানুষ ধরেন আপনি একটা তথ্য দিছেন, আপনার মতে ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি টেকনোলজির জায়গা থেকে আমি বুঝতেছি যে এটা ভুল ইনফরমেশন। আমি আপনাকে ধরে বলে দিব যে আসলে এই ইনফরমেশনটা ভুল। আমি কি একটা জিনিস একটু অ্যাড করতে পারি? যে একটা মিস ইনফরমেশন দিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, সবাই যেমন হলো আপনি কি আমার নাম্বার পেতে চান?
হোয়াটসঅ্যাপ আমার ভিডিওটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন যে কমেন্ট বক্সে আমি 1000 কোটি টাকার চ্যালেঞ্জ দিতে পারি তাদেরকে, যে আমি যদি আপনার নাম্বারটা যদি আমার কাছে না থাকে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার নাম্বারটা পাবো না, ইম্পসিবল। সবাই বানাচ্ছে যে বানাচ্ছে মিলিয়ন ভিউ হচ্ছে, তার মানে কিন্তু আপুরা বেশি বানাচ্ছে। আপুরা, ইয়েস, কারণ আমি তো হয়তো আপুর নাম্বারটা চাই, তো ছেলেদের নাম্বার আপনি কোন আপুর নাম্বার চান? কারো চাই না, মানে ধরেন এজ এ ছেলে মানুষ মেয়ে মানুষদের নাম্বার হয়তো বা চাই, মানে অন এয়ারে বলা যাবে না, ঠিক আছে, যে মিস ইনফরমেশন দিচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো ধরেন তুলে নিয়ে আসতে চাই, যে মিস টেকনোলজি। আরেকটা জিনিস একটু বলি, আমি সামনে একটা ভিডিও বানাবো, যেমন অনেকেই বলতেছে না টেসলা ফোন আসতেছে, ব্যাটারি চার্জ করতে হবে না, তারপরে হচ্ছিল আপনি মঙ্গল গ্রহে গেলেও ইন্টারনেট পাবেন। বিশ্বাস করেন না করেন, টেসলা ফোন আসতেছে না পৃথিবীতে। ইলন মাস্ক চিন্তাও করে নাই যে টেসলা ফোন আসবে, কোনদিন নিয়ে আসবে, কিন্তু আপনি দেখবেন যে টেসলা ফোন এই যে 25 সালে আসতেছে, টেসলা ফোনের আমি আপনার কাছে জানতে চাইবো করে আনবক্সিং ভিডিও মানে মোবাইলেই আসে নাই, আনবক্সিং ভিডিও চলে আসছে। আচ্ছা, আপনাকে বড় মিথ্যা, এই মিথ্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। টেকনোলজি রিলেটেড যে মানে মিস ইনফরমেশন গুলো আছে সেগুলোকে সত্যটা ইনফরমেশন দিতে চাই, এবং পাশাপাশি হচ্ছে নতুন কি কি টেকনোলজি জিনিসগুলো আসতেছে। এবং একটা নতুন জিনিস দেখলাম মুস্তাফিজ ভাই, সেটা হচ্ছে কয়েকদিন আগে, আমার বেশ ভালো লাগলো। সেটা হচ্ছে এরকম ছোট সাইজের, মানে কম্প্যাক্ট সাইজের হচ্ছে পাওয়ার একটা এগের মতো, ডিমের সাইজে, সাদা রঙের একদম ডিমের মতো দেখতে একটা ডিভাইস আসছে, যেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। মানে এই একটা রিঅ্যাক্টর আপনি পারচেস করবেন, এটা বাসার এক পাশে রেখে দেবেন, এটা আপনাকে 25 বছর আপনার বাসায় কোনো মানে বিদ্যুতের সাপোর্ট এই এক থেকে আপনি পাবেন। আমার এই জিনিসটা খুব দারুণ লাগছে। হ্যাঁ, এটা অলরেডি বেরোইছে, এটা অলরেডি ধরেন যে টেস্ট পারপাজে সেলসও চলতেছে। আসলে এটা কতটা সেফটি আমাদের দেশে তো আসবে আরো পরে। আমি আপনাকে বলতে পারি আপনি এরকম একটা কন্টেন্ট দিবেন, এটা স্টাডি করে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগছে, আমি করতে চাইছিলাম, আপনাকে তথ্যটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এরপরে শহীদ ভাইয়ের কাছে আসবো। যে শহীদ ভাই, আপনি আসলে 5 বছর পরে বা 10 বছর পরে বা ইন ফিউচারে আপনার গোলটা কি কন্টেন্ট ক্রিয়েশনের? কোথায় নিজেকে দেখতে চান, আর কি কি করতে চান কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে? আমি এখন তো একা কন্টেন্ট বানাচ্ছি, আমি চাই 5 বছর, আমি 1 বছরেরটা বলি আপনাকে, 1 বছরটা আমি সেট করেছি। আমি চাই 1 বছরের মাথায় গিয়ে মানুষ আমাকে সার্চ করে খুঁজুক। ওকে, এই জায়গাটায় যেতে চাই। আমি শুনছি 1 বছর পরে আমার স্যার বলে ডাকুক। আমি চাই 1 বছরে মানুষ আমাকে সার্চ করুক, ফেসবুকে হোক অথবা হলো ইউটিউবে হোক। কিসের জন্য? আমি যে ধরনের কন্টেন্ট বানাই এটার জন্য এখন তো কাউকে না কাউকে তো সার্চ করছে, আমাকে এরকম বাংলাদেশ থেকে সার্চ করুক, ওই জায়গায় যেতে চাই। আমি আমার মাধ্যমে সোসাইটিতে উপকার হচ্ছে, স্পেশালি আমি যে কমিউনিটিতে থাকি সেখান থেকে এটা একনলেজড হোক। এটা আমি চাই আগামী 1 বছরে যে হ্যাঁ, আমাদের এই ছেলেটা বা এই মানুষটা সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে, এটা রিকগনাইজ হোক 1 বছরের মাথায়, এটা আমি চাই। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ছোট, এটাকে আমি দেখতে চাই যে 100K ফলোয়ার, এটা 1 বছরের মধ্যে আমি চেষ্টা করবো দাঁড় করানোর জন্য। এটা আমার 1 বছর, 5 বছরের প্ল্যানটা করিনি কেন, 5 বছরের প্ল্যানটা বাস্তবিক হবে না। সামনের 1 বছরের প্ল্যানটা যেহেতু কাছে, এটা আমরা একটা অন্য টার্মের একটা বিষয়, বাস্তবিক হবে, সেজন্য এটা ভাবে সেট করেছি। আপনারা সবাই একটু ফলো করে তাকে 1 বছরের মধ্যে একটু তার এইমটা সাকসেসফুল করার সুযোগ করে দিয়েন। শহীদ ভাই, আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আমরা আছি বা যারা কাজ করছি, আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে লাভটা কি, মানে বেনিফিটটা কি, আমি আসলে কি পাবো, কি হবে, এগুলো যদি আপনি একটু বলতেন আমাদের অডিয়েন্সের জন্য। না, আসলে দেখেন, একটা বেনিফিট তো না পেলে জিনিসটা করে তো মজা নেই। এখানে একটা বড় বেনিফিট হলো, বা যদি আপনি ফেস দেখিয়ে করেন কন্টেন্ট বানান, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা হয়। গুড। পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনার হবে, সোসাইটিতে যখন আপনি ওঠা বসা করবেন, তখন কিন্তু মানুষ আপনাকে চিনবে। রাইট। 5 জন লোক আপনার সঙ্গে কথা বলতে চাইবে, তারপর হলো আপনাকে অনেকে একটু সম্মান করবে, অনেকে স্নেহ করবে, এটা একটা বড় পাওয়া হবে। সোসাইটিতে আপনি একটা স্পেস পাবেন, রাইট? স্পেস পাওয়া যাবে। ওকে, যেটা সাধারণ জীবনযাপনের চেয়ে এখানে এই জায়গাটা একটু আলাদা হওয়া যায়। ওকে, মুস্তাফিজ ভাই কি বলেন, আপনি কিছু অ্যাড করতে চান? একদমই ভাই, যেটা বলছে সেটা একদমই ঠিক। পাশাপাশি আমি বলবো যে একটা অথরিটি ক্রিয়েট হয়। আপনি খেয়াল করবেন যে
একজন ইনফ্লুয়েন্সার, আমি একটু বড় ইনফ্লুয়েন্সারের কথা বলি, একটু এটা হাদিস কোরআনের ব্যাপারে ছোট করে যেতে পারে। সেটা হলো কবি কাজী নজরুল ইসলাম বলছেন, একটা গান লিখছেন না যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই। তো এই জায়গাটা আপনি খেয়াল করেন, হাদিস কোরআনে কিন্তু কোনো মসজিদের পাশে কবর দেওয়াই জায়েজ নাই মসজিদের পাশে, কিন্তু আপনি ও কত বড় একটা ইনফ্লুয়েন্সার হয়ে গেছে যে হাদিস কোরআন যা বলছে তার বাইরে এসে সবাই এখন চায় যে মসজিদের পাশে যদি একটু কবর পাইতাম সেই ভালো হইতো, কিন্তু এটা কিন্তু হাদিস কোরআনের সাথে যায় না। ব্যাপারটা হচ্ছিল এরকম, মানে যারা মিসগাইডেড করে এটা একটা প্রবলেম, যে যদি আপনি যদি ভালো একজন ইনফ্লুয়েন্সার হন, যেটা সঠিক ইনফরমেশন আপনি পাস করতেছেন, মেবি আপনি আপনার গ্রোয়িংটা দেরিতে হবে, বাট আপনি লং লাস্টিং করবেন ইয়াতে, এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে, যদি আপনি প্রপার ইনফরমেশন দিতে পারেন। তাহলে আপনি কি বলতেছেন কাজী নজরুল ইসলাম লং লাস্টিং করেনি? উনি অনেক বড় লং লাস্টিং করছে, কবে কি বলে গেছে এখনো মানুষ ওইটাই চায়। বিষয়টা হচ্ছে আপনি যদি সঠিক ইনফরমেশনটা দিতে পারেন, দেখবেন যে আপনি ধরেন এই আজকের জেনারেশনে এটা বলে গেছেন, আপনার 10-15 জেনারেশন পরেও হয়তো বা আপনার এই কথাগুলো আপনার মানে ফলো করার চেষ্টা করবে। একটা অথরিটি ক্রিয়েট হয় যদি আপনি ঠিকঠাক ইনফরমেশন দিতে পারেন। যদিও বর্তমান মার্কেটে অনেকেই রং ইনফরমেশন দিয়ে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, বাট খুব সুন্দর করে উপস্থাপন করতেছে বা বলতেছে যে রং ইনফরমেশন দিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে একটা অথরিটি ক্রিয়েট হয়, আপনি ঠিকঠাক ইনফরমেশন দিবেন এবং দেখা যাবে যে আপনি যা বলতেছেন অডিয়েন্স ওটাই গ্রহণ করতেছে। এই ট্রাস্টটা আবার আপনাকে দীর্ঘদিন ধরে অর্জন করে নিতে হবে। তো যদি আপনি অর্জন করে নিতে পারেন, দেখা যাবে যে আপনি মানুষকে সঠিক একটা জিনিস ইনফ্লুয়েন্স করতেছেন। আমি বলবো যে যারা ইনফ্লুয়েন্সার হবেন বা হতে চেষ্টা করতেছেন, আমি বলবো যে আপনারা যেন সঠিক মাপের একজন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারেন, সঠিক ইনফরমেশনটা দিতে পারেন আর কি। এই জায়গাটা বলবো। এবারে একটু ব্যবসায়িক দিক থেকে চিন্তা করি। হ্যাঁ বলেন। জিনিসটা হলে লাভ কি? দিন শেষে টাকা পয়সা তো সবারই লাগে, এখান থেকে কিন্তু আয় রোজগার করা সম্ভব। আচ্ছা, এখান থেকে আয় রোজগার করে অনেকে অনেক ভালো করছে, আমরা কিন্তু দেখি, রাইট? তো যখন ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম থেকে আয় হবে, সেটা অবশ্যই আমার কাজে লাগবে। তো ফুল টাইম যদি এখানে সময় দেওয়া যায় এবং সে যদি মনে করে আমি একটা জব করছি, সকালে এসে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে যদি কাজ করে, সেক্ষেত্রে এখান থেকে আয় করা সম্ভব। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনকে কি জব বা বিজনেস হিসেবে নেওয়া উচিত? হ্যাঁ, অনেকেই তো নিয়েছে। আচ্ছা, আমাদের সামনে এখন এক্সাম্পল কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে যারা জব হিসেবে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু আপনি কি মনে করেন যে চাকরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত বা ব্যবসা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত? এখানে একটু অ্যাড করব। আপনি তো ভাই ব্যবসা করেন, হ্যাঁ, আপনি কি ব্যবসা ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করবেন? আমার এইখানে একটা সুযোগ আছে, আমি ওনার প্রশ্নটার উত্তর দিয়ে এবার আপনার কাছে দৌড়ে চলে যাব। প্রশ্নটার উত্তর দিচ্ছি। আপনার যদি মনে হয় যে আমার কন্টেন্ট ক্রিয়েশনের উপরে দখল নেওয়া সম্ভব এবং আমি ভালো করবই, আমি জানি এবং আমাকে লোকজন পছন্দ করে, আমার আইডিয়া আছে, কন্ট্রোল আছে, সেক্ষেত্রে সে কিন্তু চাইলেই, এবং সে যদি স্কিলড হয়, তাহলে সে কিন্তু চাইলেই জব বা বিজনেস না করে এখানে যদি সুন্দর করে প্ল্যান হইতে সময় দেয়, এখান থেকে আর্ন করা সম্ভব। বিজনেস না করলেও হবে, জব না করলেও হবে। এবার আপনার কাছে যাই, দেখেন এখন আমি বিজনেস করি, আমার বিজনেসগুলোতে আমাকে সবসময় সময় দিতে হয় না। তো আমি প্ল্যান করলাম কি, এই যে গ্যাপগুলো যখন থাকে, এই গ্যাপগুলো আমি কন্টেন্ট বানাই। দেখেন আপনি একরকম সময় ব্যয় করছেন, আরেকজন আরেক রকম সময় ব্যয় করছে, কিন্তু আমি চাচ্ছি আমার যে সময়টা অলস থাকবে, এই সময়টা আমি কন্টেন্ট বানাবো। তাহলে আমার একটা শখ আমি পূরণ করছি এবং এটা দেখছি দিন দিন আমার আরো বাড়ছে। তার মানে আমি কিন্তু এই যে কন্টেন্টটাকে আস্তে আস্তে বিজনেসে বা জবে কিন্তু রূপান্তর করার চেষ্টা করছি। তার মানে আপনি কন্টেন্ট ছেড়ে, মানে ব্যবসা ছেড়ে দিয়ে কন্টেন্ট করবেন না, না কন্টেন্ট করার মাধ্যমে ব্যবসাটাকে আরো বড় করবেন। এখানে আমি একটা ভালো পয়েন্ট অ্যাড করি। হ্যাঁ, আমি কোনো একজনের কাছে শুনছিলাম, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছেই, মেবি খালিদ ফারহান মেবি, সেখানে কথাটা ছিল হচ্ছে এরকম যে আপনার একটা বিজনেস আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, বিজনেসটাকে কন্টেন্ট ক্রিয়েশনের উপরে দিয়ে দেন, দিয়ে দেন। অথবা আপনার কন্টেন্ট ক্রিয়েশন আছে, এরপরে আপনি বিজনেসে যাবেন, আপনি একটা বিজনেস শুরু করেন, কন্টেন্ট ক্রিয়েশনটাকে বিজনেসের উপর দিয়ে দেন। তাহলে এই দুইটা যখন প্যাকড হবে, তখন এমন চমৎকার একটা কিছু তৈরি হবে যেটা আপনার বিজনেসকে একদম যে কার্ভ বলে, যেটা বিজনেস গ্রোথের একদম যে কার্ভ অ্যাচিভ করে দিবে। আমাদের এই কন্টেন্ট কোর্সেও কিন্তু শেষের একটা আলোচনায় কিন্তু এরকম বলা হয়েছিল, যেমন সোনি আপু আমাদের যে বিরিয়ানি নিয়ে কথা হচ্ছিল, তখন বলা হয়েছিল কন্টেন্টটা এবং এটার সঙ্গে যে আপনি নতুন বিজনেস করতে পারেন তাহলে এটা বুম করবে। মনে আছে আপনার? হ্যাঁ। আর নাফিস সেলিম ভাই একটা কথা বলতেছিল না ভাই, যে হলো
ক্যাশ ইওর কন্টেন্ট। সো আপনার কন্টেন্টকে ক্যাশ করতে হবে আর কি। এই জায়গাটা আমাদের একটু মনে হয় কন্টেন্টকে যদি ক্যাশে কনভার্ট করতে পারেন সেটা তো অবশ্যই বিজনেসের মাধ্যমে, শুধুমাত্র আপনি আপনার কথা কেউ একজন শুনবে তাতে তো আপনি টাকা পাবেন না। তো যদি আপনি এমন একটা কিছু করেন যে আপনার প্রফেশন অনুযায়ী যদি একটা বিজনেস করতে পারেন, ভাই পপি আপুর কথা বললেন, পপি আপু যখন পপি আপুর পেজে যখন ভিডিওটা দেয় অল টাইম উনি পপি আপুর পরিচয় দেয় সিইও মনে হয় বলে প্রিমিয়াম ফ্রুটস, তার মানে উনি ভিডিও বানায়, উনি ওনার বিজনেসকেই প্রমোট করতেছে। সো নাইস একটা পয়েন্ট অ্যাড করলেন। হ্যাঁ, তো আমার কন্টেন্ট দিয়ে আমার বিজনেসকে উঠাইতেছি, আমার কন্টেন্টকে দিয়ে আমার ক্যারিয়ারকে ডেভেলপ করতেছি। তো এমন সামনে কেন জানি আমার মনে হচ্ছে এটা আমি একটা প্রেডিক্ট করতেছি, যেমন হচ্ছে যে ধরেন আপনি যাই করেন না কেন, আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, আপনার ফেসবুক আছে না? নাই। আপনার আচ্ছা ধরেন অথবা ধরেন আছে, আচ্ছা তোমার ফলোয়ার কত? 5000, তোমার কোনো ভ্যালুই নাই। মনে হচ্ছে যে সামনে গিয়ে মনে হয় যে এমন আচ্ছা এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যত টাকা কামান না কেন আপনার ফেসবুক প্রোফাইল আছে বা নাই, যদি থাকে কত আছে, সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে আমি মূল্যায়ন করব। বিষয়টা সামনে গিয়ে মনে হয় এমন হচ্ছে, আমি জানি না হবে কিনা। না, একটা মজার গল্প মনে আসলো আর কি, মানে আপনার কথায়। সেটা হচ্ছে যে জিজ্ঞেস করছে, ফোন করছে যে কম্পিউটারের দোকানে, হ্যাঁ, ফোন দিয়ে বলতেছে যে আমার কম্পিউটারটা কাজ করতেছে না। তো বলছে আপনার কম্পিউটারের মানে কি অপারেটিং সিস্টেম কি? তো বলতেছে ফেসবুক। মানে সে ফেসবুক ছাড়া আর কিছু ইউজ করে না, অপারেটিং সিস্টেম ফেসবুক। ঠিক আছে, বলছে তাহলে ওই লোক তো বুঝছে যে কিছু বোঝে না, তো বলছে মোবাইল নিলে সে ফেসবুকে ঢোকে, তার মানে অপারেটিং সিস্টেম হচ্ছে ফেসবুক। তো বলতেছে যে আপনার তাহলে কি ল্যাপটপ? তো বলছে পিঙ্ক কালারের। ঠিক আছে, যাই হোক, মানে ফান পার্ট। যাই হোক, পরে মুস্তাফিজ ভাই দেখেন বাংলাদেশে, মানে আমি আপনার একটা মতামত জানতে চাই। আপনি যদি হিরো লিখে সার্চ দেন, হিরো আলমের নাম আসে। হিরো আলমের নাম আসে, আচ্ছা ঠিক আছে, ভালো। এটা যে ওই জায়গা থেকে হিরো আলম, বাংলাদেশি হিরো, হিরো আলম বাংলাদেশের একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস ট্রু, এবং ওই জনগোষ্ঠী তাকে পছন্দ করে। তো এখান থেকে চলে আসে আসলে কিভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা হয় বা রিপ্রেজেন্ট করা যায় আরো বেটার ভাবে। এটার ব্যাপারে আপনি কি চিন্তা করেন? আমি যেটা মনে করি যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমি বলবো ওই লেভেলের কন্টেন্ট ক্রিয়েশন করে না। টিকটক করে যারা, টিকটক টাইপের যারা মানে কন্টেন্ট ক্রিয়েশন, টিকটকে তো ভালো কন্টেন্ট পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। আমিও ভাবতেছি যে টিকটক শুরু করব। আমি বলবো যে আপনারাও টিকটক করেন। আমার টিকটকে একটা রিল 5 লক্ষ ভিউ পাইছে। শাবাশ, এটা কংগ্রাচুলেশন, ভেরি গুড। তবে আমি যেটা মিন করতেছি যে আপনি যদিও টিকটকে ভিডিও দেন, আপনি কিন্তু টিকটকার ভিডিও দেন না। রাইট। আমি টিকটকার ভিডিও ক্রিয়েটর বলতে যাদেরকে বুঝাইতেছি আপনি আশা করি বুঝতে পারতেছেন। তো সেই ব্যাপারটা হচ্ছিল যে এরা কিন্তু ম্যাক্সিমাম টাইম বলে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি। কোন ধরেন ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কখনোই বলে না যে আমরা মানে দেশকে রিপ্রেজেন্ট করতেছি, এই করতেছি সেই করতেছি, এগুলো কিন্তু ওনারা বলে না। যারা বলে যে মানে যারা ওই টাইপের আর কি, তারা ওদেরকে বলে, মানে যারা যা না তাদেরকে তো বলেই বুঝাইতে হবে আমি ওইটা, মানে যারা আসলেই প্রেজেন্ট করতেছে তাদেরকে তো আর বলার দরকার নাই। তো ম্যাক্সিমাম টাইম তারাই বলবে যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি। তো আমি ছোট করে একবার চায়না যাওয়ার সুযোগ হয়েছিল। আমি বলতেছিলাম যে দেখি আমাদের দেশকে তো অনেক রিপ্রেজেন্ট করে অনেক মানুষ, দেখি কয়েকজন চেনে আর কি। ওনারা বলতেছিল যে ভাই আপনার মানে কোন দেশ থেকে আপনারা আসছেন? আমি বলছি বাংলাদেশ, ওরা বলতেছে ও বুঝতে পারছি তুমি ইন্ডিয়া থেকে আসছো। বললাম বাংলাদেশ, বলতেছে তুমি ইন্ডিয়া থেকে আসছো। তখন বুঝলাম যে কি লেভেলের ওরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। যাই হোক, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস খুবই সিরিয়াস যে ব্যাপারটা, সেটা হচ্ছিল একজন আমাদেরকে ওখান থেকে একজন বললো ও আমি চিনি তোমাদের বাংলাদেশ। কি চেনো? তোমাদের দেশ থেকে অনেক লোক আমাদের দেশে এসে কাজ করে। তার মানে যদি বলি সত্যিকার অর্থে যারা আমাদের দেশ থেকে বাইরে গিয়ে কাজ করে বা কি বলি আমরা, কি শ্রমিক, প্রবাসী যারা, হ্যাঁ, তারাই আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। এবং উনি কিন্তু ওই জায়গাটাই বলছে যে তারা বাংলাদেশি যে ছেলেপেলেরা বাইরে কাজ করে তারা খুব ভালো কাজ করে, খুবই হার্ড ওয়ার্ক। ইভেন এডুকেশনেও তো ভাই বাংলাদেশ থেকে যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যায় তারা ওই দেশে প্রত্যেকটা দেশে খুব ভালো রেজাল্ট করে। কারণ আমাদের যে পড়ার মানে স্টাইল, ওই স্টাইলের তুলনায় ওদের স্টাইল তো ইজি। তো তখন আমাদের ছেলেমেয়েরাই যে এত একটা টানা
10 ঘন্টা 12 ঘন্টা স্টাডি করার একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে 10-12 বছর পার করার পরে যখন ওইখানে যায় তো তারা কিন্তু অনেকেই ভালো করে। যারা জব ওরিয়েন্টেড হয়ে যায় এটা ডিফারেন্ট, কিন্তু দেখবেন যে অধিকাংশ বাংলাদেশি যারা বিদেশে গেছে মোটামুটি যারা স্থায়ী হয়ে গেছে তারা অনেক ভালো করতেছে, সব দিক থেকেই অনেক ভালো করতেছে এবং তারা অনেক ক্ষেত্রে হার্ড ওয়ার্কিংও হয়। 2 কোটি প্রবাসী বর্তমানে। হ্যাঁ, আমি প্রবাসীদেরকে মানে অবশ্যই মানে বলবো যে তারা খুবই ভালো করতেছে, স্যালুট জানানো উচিত। কারণ ওই মালয়েশিয়ান ওই ভাইটাও বলছে যে আমরা বাংলাদেশে ওখানে গিয়ে যখন কাজ করি বেশ হার্ড ওয়ার্কিং করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আমি বলবো যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট যতটা না টিকটকাররা করতেছে তার থেকে বেশি আমাদের ওই যে প্রবাসী ভাইয়েরা করতেছে। রাইট। তা আপনি আসলে কিভাবে দেখতে চান যে কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে? আমি বলবো যে হচ্ছিল কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার ব্যাপারটা হচ্ছিল কি ভাই, আপনি যা করতেছেন সেইটার প্রপার একটা ইনফরমেশন দেন। আপনার দেখে আমি এই জিনিসটা আবার শিখে আপনার লেভেলে আমি কাজের জায়গায় আসি। সবাই আপনার এমন একটা ভিডিও আপনি বানালেন, আপনার ভিডিও থেকে আমি ইন্সপায়ার্ড হইলাম, হয়ে আমি আমার কেরিয়ার প্ল্যানটা করে ফেলতে পারলাম এবং আমি ওই জায়গাতে নিজেকে ডেভেলপ করে কাজ করা শুরু করে দিলাম। প্রত্যেকেই যদি এভাবে তার জায়গায়, ধরেন আপনি অটোমোবাইল নিয়ে করতেছেন, আমি ধরেন ইঞ্জিনিয়ারিং নিয়ে করতেছি, আমি দুইজনকে মোটিভেট করলাম যে হ্যাঁ তোমরাও ইঞ্জিনিয়ার হও বা এইভাবে করে দেশকে সাপোর্ট দিতে পারো। ভাইও তার জায়গা থেকে বলবে যে হচ্ছিল তোমরা এই জিনিসগুলো করে নিজেকে ডেভেলপ করতে পারো। এই জায়গাগুলো যদি আপনি এভাবে করে যখন মানুষকে ইনফ্লুয়েন্স করবেন হার্ডওয়ার্কিং এর প্রতি, অনেস্ট থাকার প্রতি, তাহলে দেখবেন যে সবাই সবার জায়গা থেকে যদি অনেস্ট হয়ে ওঠে, সবাই সবার জায়গা থেকে যদি হার্ডওয়ার্কিং করে ওঠে, তাহলে দেখবেন যে আপনি পুরো বাংলাদেশকে করতে পারতেছেন। আপনার কিন্তু ফুল বাংলাদেশকে ডেভেলপ করার দায়িত্ব আপনার না, আমারও না। আপনি আপনার নিশের লোক যারা আছে, যারা আপনার মতো হতে চায়, আপনি তাদের জন্য আইডল হন, তাদেরকে আপনি ট্রাই করেন আপনার জায়গা পর্যন্ত নিয়ে আসতে। তারা আরো কিভাবে আর আপনার কেউ ছাড়া যাক, সমস্যা তো নাই। তো সেক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে এই কাজটা করলে আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। সবাই সবার জায়গা থেকে হার্ডওয়ার্কিং হোক, দেশ এমনি উঠে যাবে। সবাইকে নিয়ে আপনার কোনো কাজ করার দরকার নেই। আমিও সবাইকে নিয়ে কিছু করতে পারবো না আর কি, আপনিও পারবেন না, কেউই পারবে না ওইভাবে। তো সেই জায়গা থেকে আমি আমার ওই নিশের ওই লোকদেরকে নিয়ে ধরেন যদি কাজ করতে পারি, তাহলে দেখবেন যে আমি আমার দেশের লোককে ডেভেলপ করানোর মাধ্যমেই দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি এটা মনে করি আর কি। না ঠিক, আপনি অত্যন্ত ভালো বলছেন। শহীদ ভাইয়ের কাছে আবার একটু আসবো। শহীদ ভাই, এই মুহূর্তে আমরা দেখা যাচ্ছে যে এন্ট্রি লেভেল কন্টেন্ট ক্রিয়েটর হলেও, মানে আমরা 3 জনের কথা বলতেছি, আমরা কন্টিনিউ মানে আমরা মোটামুটি প্রতি সপ্তাহে 2, 3, 4টে কন্টেন্ট দিচ্ছি বা আরো কিছু 8টা 10টা রিলস দিচ্ছি। হ্যাঁ। তো এই যে লেভেলটা, এই লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি কি সমস্যা বা ডিফিকাল্টিস ফেস করতেছেন? যে এই জিনিসগুলো যদি সোসাইটিতে অ্যাভেলেবেল থাকতো, আমি হয়তো 6 মাসেই নেক্সট লেভেলে চলে যেতে পারতাম, যে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, মানে টায়ারগুলো আপনি ইজিলি ওভারকাম করতে পারতেন। আমি আসলে জানি না আপনি কোন ধরনের অ্যানসার আমার কাছ থেকে এক্সপেক্ট করছেন, আমি আমারটা বলছি। রাইট, সেটা হলো আমি যখন কন্টেন্ট বানাচ্ছি, এখন প্রথম যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা তৈরি হয়, যেটা আমার লেভেলটাকে নামিয়ে দেয় পরবর্তী স্টেপে যাওয়ানো, সেটা হলো ভিউ। ওকে, যখন আমরা কন্টেন্ট বানাই দেখা যায় আমরা তো এন্ট্রি লেভেলের, আমাদের 2000, 3000, 5000, 10000 পর্যন্ত যখন একটা কন্টেন্ট ভিউ হয় তখন মনটা খারাপ হয়ে যায়। এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা। আমরা চাই যে নেক্সট লেভেলটা যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কোন স্টোরিটা দর্শক পছন্দ করবে, ইমিডিয়েটলি সেই স্টোরিগুলো নিয়ে ইমিডিয়েট কাজ শুরু করে দেয়, যে না আরো 6 মাস পরে গিয়ে আমরা ভালো করে আরো করবো, এরকম না। আজকেই কোন স্টোরিটা পছন্দ করছে অ্যানালাইসিস করতে জানা, ফেসবুকে, ইউটিউবে, আপনি এটা খুব ভালো জানেন আমি জানি, এবং আপনি তো অনেকদিন থেকে ইউটিউবের সাথে আছেন। অ্যানালাইসিস করতে পারা কোন ধরনের দর্শক কি চাচ্ছে, ওটা নিয়ে ইমিডিয়েট স্টেপ নেয়া কাজটা নিয়ে। এরপর হলো গিয়ে আর একটা বড় প্রতিবন্ধকতায় আমরা পড়ি, সেলিব্রিটি যখন আমরা হয়ে যাই তখন সবাই খুব কাছে আসে, যদি আমি সেলিব্রিটি না, কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার জন্য আমি চেষ্টা করি তখন কিন্তু কেউই আমাকে সাপোর্ট দেয় না। বন্ধুদের কাছে যখন যাই তখন বলে ভালো হচ্ছে না, এগুলো করিস না, ওইটা কর, ফুড ব্লগিং কর, এভাবে কর, কৃষি নিয়ে কাজ কর। বাসায় যখন যাই এগুলো বাদ দাও। এই যে একটা প্রতিবন্ধকতা, এইটা যদি না করতো, সোসাইটি থেকে যদি এইটা হেল্প পাওয়া যেত, পজিটিভ সেন্স দরকার সোসাইটি থেকে দরকার। এবং এটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু আমরা বর্তমানে দেখছি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে
সাপোর্ট দেওয়া হচ্ছে ফ্রেন্ডস আর ফ্যামিলি থেকে, যেটা আমরা একটু তুলনামূলক কম পাচ্ছি। বোঝে না, এটাও ফ্রিল্যান্সারের মতো মনে করছে কি যে ফ্রিল্যান্সার বা এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে এখনো মনে করছে যে এটা আন্ডাররেটেড, এটা আসলে অত ভালো মনে হয় কিছু করতে পারবে না। কিন্তু একটু সময় যদি দেই তাহলে তো জব এবং বিজনেসের চেয়ে বড় কিছু করা সম্ভব, সেটা ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে না ফেললে হয়তো পরে ভুলে যেতে পারি। ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যেখানেই আমরা কাজ করি না কেন, আমাকে অ্যাওয়ার্ড থাকতে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে। কোনটা কপিরাইট কিভাবে হয়, মনিটাইজেশন কি, মনিটাইজেশন কিভাবে পাওয়া যায়, পলিসি কখন চেঞ্জ হয়, নতুন নতুন ইউটিউব কি বলছে, ফেসবুক কি বলছে, কি কি তারা চেঞ্জ করেছে, জিনিসগুলো জানা উচিত। এক্সাম্পল, আমার কাছে আমার এক বন্ধু তার ওয়াইফ মিলে এসেছে, ওরা কাপল ব্লগিং মানে কাপল ভিডিও করে। ওরা মনে করছে যে ওদের প্রচুর টাকা জমা হয়ে গিয়েছে, এখন আমার কাছে জানতে এসেছে যে এটা এত টাকা পয়সা জমা হয়েছে, তাড়াতাড়ি দেখতো বের করা লাগবে টাকা। আমি ঢুকে দেখলাম ওরা চ্যালেঞ্জ কমপ্লিট করেছে ফেসবুকে। ওকে, তো ফেসবুক তো জানেন এনগেজ করার জন্য একটা চ্যালেঞ্জের একটা বিষয় রাখে, স্টেপ বাই স্টেপ গেলে সব মজা পায় এবং ওইটা এনগেজ থাকে। তখন ওকে জিজ্ঞেস করলাম তোরা কি জানতি না এটা? বলে না আমরা তো জানতাম না, আমরা মনে করছিলাম যে এরকমই, কিন্তু অনেক কষ্ট করছি, 3-4 মাস অনেক পরিশ্রম করছি। আমরা 3-4 বছর করতে হবে, জানতে হবে, জেনে করলে না টু দা পয়েন্টে কুইকলি অ্যাকশন নেওয়া যায়। যে হ্যাঁ আমি মনিটাইজেশন তাহলে পাওয়া যাচ্ছে কিভাবে, আগে যেমন ছিল ফেসবুকে 5000 ফলোয়ার, 5টা মান্থের মধ্যে ভিডিও, তারপর হলো 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো ছিল। এখন তো সেটা নাই, এটা জানতে হবে এখন কি আছে। এখন হলো কন্টেন্ট মনিটাইজেশনের মতো দারুণ জিনিস এসেছে, ছবি দিলে সেটা দিয়েও টাকা পাবেন, স্টোরি শেয়ার করলে টাকা পাবেন, এবং ওগুলো এলিমিনেট হয়ে গেছে, সেটা জানতে হবে আপনাকে। তাহলে এখন কি হচ্ছে, আপনাকে সাবমিট করতে হবে আই এম ইন্টারেস্টেড ওই জায়গাটায়, দেন তারা ফাইনাল করবে যে আপনি রাজি কি, আপনাকে দিবে কি দিবে না, এগুলো জেনে আগাতে হবে। আর তাহলেই এই জায়গাটা ভালো করা যাবে, না বুঝে না করা ভালো। আচ্ছা, শুধু আমি একদম কোর একটা জায়গায় চলে আসি, একদম যেহেতু আমরা আসলে পডকাস্টের অলমোস্ট শেষের দিকে চলে আসতেছি। কোর জায়গায় হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কি কি জিনিস লাগে, যদি একদম স্পেসিফিক বলেন। আচ্ছা, মানে একদম প্রথমে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, আমি যদি 1 নম্বরে এই জিনিসটা লাগবে, 2 নম্বরে এই জিনিসটা লাগবে, 3 নম্বরে এই জিনিসটা লাগবে, এবং এই জিনিসগুলো পাইতে কি অসুবিধা আছে, যেমন আমি যদি একটু বুঝাই বলি, মানে একটু অ্যাড করি, ধরেন এডিটিং এর সমস্যা থাকে, স্ক্রিপ্ট রাইটিং এর সমস্যা থাকে, আসলে একটা ভিডিও কোথা থেকে শুরু হবে কোথায় যায় শেষ হবে, যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা হলো একজন ভিডিও এডিটরের মানে সরি একটা ভিডিও, হ্যাঁ, প্রথম হলো মোবাইল ফোন অথবা ক্যামেরা লাগবে তার কাজ করার জন্য, তারপর তার একটা স্ক্রিপ্ট লাগবে সেটা বলার জন্য। স্ক্রিপ্টটা সে কিভাবে রেডি করবে? স্ক্রিপ্টটা সে নিজেও রেডি করতে পারে, তার মাথায় যদি আইডিয়া থাকে, না হলে সে তার মানে আগে তো আইডিয়া লাগবে, তারপরে স্ক্রিপ্ট, নাকি আগে স্ক্রিপ্ট পরে আইডিয়া? আগে আইডিয়া লাগবে, আগে আইডিয়া লাগবে, দেন ওটা স্ক্রিপ্টে রূপান্তর। মানে সে আগে চিন্তা করবে যে আমি আসলে একটা ভিডিও করতে চাই এই টপিকস, এরপর সে একটা স্ক্রিপ্ট। ভালো স্ক্রিপ্ট কিভাবে করতে পারে সে? ভালো স্ক্রিপ্ট করার জন্য সে মানে আমি একটা র্যাপিড ফায়ার টাইপের যাচ্ছি, হ্যাঁ, ভালো এটা রিসার্চ করতে হবে, তার বিভিন্ন জায়গা আছে, যেমন গুগল ট্রেন্ড, আমি সবাই খুব ইউজ করে তো এটা বলে দিলাম, রাইট, গুগল ট্রেন্ড, জেমিনি আছে, তারপর এআই আছে, চ্যাটজিপিটি আছে, ডিপসিক আছে, আরো অনেকগুলো আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের সময় আমাদের বলেছে অনেক কিছু আছে, হ্যাঁ হ্যাঁ, এইসব জায়গা সে ব্যবহার করতে পারে। সে যে আইডিয়াটা নিয়ে স্ক্রিপ্ট বানাতে যাচ্ছে ওখানে সে লিখে ফেলতে পারে, প্রম্পট লিখে, অবশ্যই প্রম্পটটা সম্পর্কে জানতে হবে, চলে আসবে ওখানে। ওকে, তো এভাবে করে দেন এডিটিং খুবই ইম্পর্টেন্ট, বাট সবাই ওই জায়গাটায় হাল ছেড়ে দেয়। মানে কত মানুষ যে ওই জায়গাটায় এসে হাল ছেড়ে দেয় কোনো আইডিয়া নাই। এই আমাদের এই যে 400 আমরা একসাথে কোর্স করছি এখানে, 400 জনের মধ্যে 100 জন পেয়েছি যারা এডিটিং এর কারণে কাজ করতে পারছে না। স্পেশালি আমাদের যারা ফিমেল আপুরা, তারা এডিটিং এর প্যারার জন্যই দেখা যায় যারা আগাতে পারছে না। এডিটিংটা খুব ইম্পর্টেন্ট। এডিটিং করার জন্য তো এখন ক্যাপকাট আছে, তারপরে আরো মানে কি বলে ভালো ভালো ভার্সন আছে, ওগুলো ইউজ করে করা যায়। এরপরে হলো গিয়ে আপনার সেটা আপলোড করা, আপলোড কোন ওয়েতে করলে ভালো হবে, মিউজিক অ্যাড করলে কি কপিরাইট হবে কিনা, এই জিনিসপত্রগুলো জানা। আপনি আসলে কয়েকটা ভাবে অডিয়েন্সকে হুক করতে পারেন। যেমন আপনার থাম্বনেইল দিয়ে প্রথমত হুক করতে পারেন, যেমন আপনি থাম্বনেইল দিয়ে কিন্তু দাওয়াত দিচ্ছেন মানুষকে। থাম্বনেইলটা ভুল গিয়ে মিস গিয়েছে, থ্যাংক ইউ। আমি আসতে ভাই আপনার তো সেক্ষেত্রে আপনি প্রথমে ধরেন থাম্বনেইল দিয়ে আপনি দাওয়াত দিলেন যে হলো ভাই আসো আমার ভিডিওতে, নিয়ে একটা ভিডিও বানাইছি, চাইলে দেখতে পারো। এখন ধরেন আপনি থাম্বনেইল বানাইলেন, ওকে, থাম্বনেইল দিয়ে আমি হুক হয়ে গেলাম, আমি ভিডিওতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে থাম্বনেইল যেমনটা ছিল
তেমন কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা, আমি একটু মাঝখানে একটা জিনিস কোশ্চেন করি, আপনি একটু মনে রাখেন, থাম্বনেল যেমন ছিল তেমন পাচ্ছেন না। আপনারা যে কোর্সটা, মানে আমরা যে কোর্সটার মধ্যে ছিলাম, আমি ওই ক্লাসটা মিস করছি, দ্যাটস আমার কোশ্চেন একসাথে জেনে নেওয়া, সেটা হচ্ছে যে থাম্বনেইলের কালারের ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পারছেন এই কোর্স করে, যে আসলে কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আপনার সাথে যাবে? এবং এটা দেখাইছিল এখানে একটা সাইকোলজি আছে। সেই ব্যাপারটা হচ্ছিল, ধরেন এক একটা কালার এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। আমি এই মুহূর্তে আমি ওইভাবে ধরে বলতে পারতেছি না। যেমন ধরেন আপনি যদি হ্যাপিনেস, মানে একটা ভিডিও বানাইছেন যে টপিকটা মোটামুটি হ্যাপিনেস নিয়ে, তো হ্যাপিনেস কোন কালারটা রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু কালার সাইকোলজি আছে। আবার ধরেন আপনি যুদ্ধ নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো সেক্ষেত্রে যুদ্ধ কোন কালারটাকে রিপ্রেজেন্ট করে, এরকম কিন্তু মানে ইয়ে আছে, কি বলে, সাইকোলজি আছে। কালার সাইকোলজিটা বুঝে যে টপিকের উপরে ভিডিও, ওই রকম কালার যদি আপনি ইউজ করতে পারেন, আপনার কালার, আপনার টেক্সট, আপনার সবকিছু মিলে আপনার ভিডিওকে রিপ্রেজেন্ট করবে। তো যেটা বলতেছিলাম, এটা ছোট করে আপনাকে বললাম আর কি, যেটা বলতেছিলাম যে আপনি ভিডিও থাম্বনেইল দিয়ে মানুষকে ডাকলেন যে আমি এই বিষয়ের উপরে ভিডিও বানাইছি, তোমরা আসলে দেখতে পারো। এখন আমি ওটা নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি আসলে ওই বিষয়টা ইন্টারেস্টেড জিনিসগুলো পাইলাম না। তার মানে ইন্টারেস্টেড পাইলাম না কোথায়? ফার্স্ট 3 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে। তার মানে আপনি থাম্বনেইলের টপিকের উপরে ভিত্তি করে ফার্স্ট 10-20 সেকেন্ড আপনাকে বুঝাইতে হবে, হ্যাঁ তুমি যে বিষয়টা নিয়ে এখানে দেখতে আসছো, আমি ওই বিষয়টা নিয়ে এখানে বলবো, ওইটা আপনাকে বুঝাই ফেলতে হবে। এখন তারপরে আপনি বলা শুরু করলেন, ওটা যত আমার ইন্টারেস্টেড লাগবে আমি তত আমি হয়তো শেষ পর্যন্ত দেখবো। এখন এইটা প্রথমে থাম্বনেইল দিয়ে হুক করলেন, তারপরে আপনার ওই 3 সেকেন্ডের প্রেজেন্টেশন দিয়ে হুক করলেন, অথবা এডিটিং এর মাধ্যমে হুক করলেন, অথবা মাঝখানে একটা ছোট একটা সাউন্ড দিলেন, মানে রাইজিং সাউন্ড বা এরকম সাউন্ড দিয়ে হুক করলেন। মানে আপনি অডিয়েন্সকে হুক করার নানান ওয়ে আছে, থাম্বনেইল আছে, এডিটিং আছে, আপনার প্রেজেন্টেশন আছে, আপনাকে কতটা স্বচ্ছ দেখা যাচ্ছে, আপনার অডিও কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে, এগুলো সবকিছুর উপরে ভিত্তি করে আপনি অডিয়েন্সকে আপনার ভিডিওটা দেখাইতে পারেন। আপনি বলবেন যে খুব সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করতেছি, বাট হচ্ছে আপনার থাম্বনেইল ঠিক নাই, আপনার হচ্ছে অডিও ঠিক নাই, আপনার ট্যাগলাইন ঠিক নাই, হ্যাশট্যাগ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আপনি বলতেছেন যে আমি খুব সুন্দর একটা টপিক নিয়ে বলছি, মানুষকে এটা দেখতেই হবে, না দেখবে না ভাই। আপনাকে আপনি সুন্দর একটা বিষয় নিয়ে বানাচ্ছেন, আপনার এই আনুষঙ্গিক যে বিষয়গুলো ওগুলোকেও সুন্দর হতে হবে, আদারওয়াইজ মানুষ আপনার ভিডিও দেখবে না, আপনি দেখবেন না, আমিও দেখবো না। আপনার প্রয়োজনীয় একটা জিনিস আপনি তারপরে ওই ভিডিওটা দেখবেন না। আপনি হয়তো আফসোস করতে পারেন, হ্যাঁ এই জিনিসটা যদি আরেকটু এরকম হইতো আমি হয়তো দেখতাম। আচ্ছা ভাই, তবে আপনার লাস্ট রিলটা কিন্তু চমৎকার হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। এডিটিং একটা চেঞ্জ আসছে এবং একটু ফ্রেশ লাগছিল। তো এই পডকাস্টে ফিডব্যাকটা দিয়ে দিলাম, দর্শকরা জানুন যাতে আপনাকে ফলো করতে। না আসলে আমার রিলগুলো তো আমি আগে এডিট করতাম আর কি, ওখানে কিছু এআই জেনারেটেড ছবি আর কিছু বেসিক টেক্সট, মোটামুটি ওখানে ইনফরমেশনটাকেই মুখ্যভাবে প্লেস করা হয়তো, এডিটিং না। তো এখন আমি মোটামুটি একজন এডিটর পাইছি, মানে এডিটরদেরকে আপনি যখন একজন ফ্রিল্যান্স এডিটর হায়ার করবেন তখন সে ব্যস্ত থাকবে। দেখা যাচ্ছে যে আমার যেমন লাস্ট 2 উইকস 3 উইকস আমার এডিটিং টাইম মতো আমি ডেলিভারি পাই নাই। দ্যাটস ওয়াই আমার দেখা যাবে আমি চেষ্টা করি থার্সডে একটা ভিডিও আপলোড করার, সেই ভিডিওটা আমার সানডে মানডেতে হয়ে গেছে, ফলে মাঝখানে একটা সপ্তাহ বাদই পড়ে গেছে। 2 সপ্তাহে আলটিমেটলি এই 2 গ্যাপে ওই একটা সপ্তাহ মাঝখানে চলে গেছে। সো এই জন্য আপনারা খুঁজবেন, আমি একটা টিপস শেয়ার করতে পারি দর্শকদের সাথে, সেটা হচ্ছে যদি এডিটর হায়ার করেন ঢাকা শহরের বাইরের এডিটর হায়ার করবেন, ঠিক আছে? তাহলে তারা ফ্রি থাকে, হ্যাঁ আপনি মোটামুটি তাদেরকে করতে পারবেন। আর অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন ভিডিও এডিটর হায়ার করবেন, সেও গ্রো করবে, আপনিও গ্রো করবেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে, খরচ কম পড়বে। মোস্তাফিজ ভাই, আপনার কাছে লাস্ট একটা কোশ্চেনে আসবো, সেটা হচ্ছে যে এই যে ফেসবুক ওরিয়েন্টেড লাইফ, আমাদের জীবনযাত্রা সব ফেসবুকের মধ্যে ঢুকে যাচ্ছে বা ঢুকে গেছি অলরেডি আমরা। ফেসবুকও চেষ্টা করছিল আরো ভয়ঙ্করভাবে আমাদেরকে এর ভিতরে হচ্ছে আটকে ধরার, কারণ এমন একটা অবস্থা ক্রিয়েট হচ্ছিল যখন ফেসবুক মেটায় ট্রান্সফার হয়, তখন ছিল যে প্রত্যেকটা মানুষের একটা ভার্চুয়াল লাইফ থাকবে, মানে সে ওই ক্যামেরা দিয়ে তার অফিসে যাবে, ক্যামেরা দিয়ে ওখানে সব পারচেস করবে, তার মানে তার আর আসলে অন্য কিছু করা লাগবে না। তো যাক ওই জিনিসটা একটু ভয়ঙ্কর লাগতেছিল, যাক ওই পর্যন্ত যায় নাই, হয়তো ভবিষ্যতে যাবে। তো আপনি আসলে এই যে ফেসবুক লাইফ, ফেসবুক মেনিয়া, এটাকে কিভাবে দেখেন? এখানে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি চাচ্ছিলাম যে এরকম একটা প্রশ্ন করেন। সেটা হচ্ছিল ফেসবুক আমরা সবাই চালাই, কিন্তু আমাদের যে ফেসবুক চালাই আমরা কিন্তু ফেসবুকে কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকি না। আমি
ফেসবুক চালানোর টিউটোরিয়াল মানে ভাবতেছি যে বানাইতে হবে। আমরা অনেকেই ফেসবুক চালানো, হাউ টু ইউজ ফেসবুক এটা আমরা অনেকেই জানি না ভাই, সত্যি কথা। আসলে কখন কোথায় কতটুকু ইউজ করা উচিত, লিমিটেশন জানি না। হাউ টু ইউজ ফেসবুক এটা আমাদের জানতে হবে। আমি এটা ছোট করে একটু বলে নেই, সেটা হচ্ছে আপনার যখন ফেসবুক চালাবেন তখন আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি এই জন্য ফেসবুক চালাই। ধরেন আমি একটা শাড়ি কিনতে চাই, সে কারণে আমি ফেসবুকটা কয়েকটা পেজ দেখবো, শাড়ি কেনা হয়ে যাবে, আমি ফেসবুক থেকে বের হয়ে আসবো। অথবা ধরেন আমি একজন স্কুলে পড়ি অথবা কলেজে পড়ি, আমার এইম হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব। এখন আপনার এখন ফাইন্ড আউট করতে হবে কে কম্পিউটার সায়েন্স নিয়ে বিভিন্ন তথ্য ইনফরমেশন শেয়ার করে। তো যে করে আপনি তার পেজটাকে ফলো করে রাখবেন। এরকম আপনি আরো 2 জনের পেজ ফলো করে রাখতে পারেন। আপনার অটোমোবাইল নিয়ে তখন আর করার দরকার নাই, ফলো করার দরকার নেই, আমি আপনাকে ফলো করতে না করলাম তাকে, আপনি আমাকে ফলো করেন তখন সে। এখন আবার ধরেন কেউ অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কি কি হয় না হয় সেটা জানতে চায়, সে তখন আপনাকে ফলো করে রাখবে। কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কিছুকে তার ফলো করার দরকার নাই। তখন কি হবে, সে যে বিষয়টা নিয়ে গ্রো আপ করতে চায় তখন কিন্তু ফেসবুক তাকে হেল্প করতেছে, অ্যালগরিদম তাকে হেল্প করবে যে এই টাইপের জিনিসগুলো নিয়েই। আপনি যখন আপনার টাইপের যখন 2-3টা পেজকে ফলো করে রাখবে তখন কিন্তু ওই টাইপের ইনফরমেশন গুলো সে তার কাছে আসবে। আর তার উদ্দেশ্য হবে দেখি আজকে মাউন ভাই কোনো ভিডিও দিছে কিনা, ওই রিলেটেড উনি 3-4 জনকে ফলো করবে এই রিলেটেড, 3-4 জন নতুন কোনো ভিডিও দিছে কিনা, ওকে দিছে দেখলাম। এখন আপনি হয়তো বা এন্টারটেইনমেন্টের জন্য আপনি একটা টাইম লিমিট নিয়ে আসবেন, ওকে এই 3 জন তো ভিডিও দিছে দেখলাম, ওকে আর 2-4 জন ফ্রেন্ড কোনো ভিডিও টিডিও দিছে কিনা বা কোনো ফটো টটো দিছে কিনা, কোনো স্টোরি শেয়ার করছে কিনা দেখে আপনি বের হয়ে আসতে পারলেন। যখনই আপনার একটা উদ্দেশ্য থাকবে আমি ফেসবুকে কেন যাচ্ছি, তখন আপনি কিন্তু এই উদ্দেশ্যটা শেষ হলে, যেমন ধরেন আপনি আজকে ভাই ঢাকায় আসছেন কেন, একটা পডকাস্ট করার জন্য, একটা এই শুট হবে ধরেন, তারপর আপনি বাসায় চলে যাবেন মনে করেন, তো আপনার তার মানে কি উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্য শেষ হলে আপনি কি করবেন, ব্যাক করবেন না? ফেসবুকেও যখন আপনি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকবেন যে আমি কি কি চাই, সেই জিনিসগুলো যখন আপনার দেখা হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক থেকে বের হয়ে আসাটা আপনার ইজি হয়ে যাবে। তো তার মানে হলো হাউ টু ইউজ ফেসবুকের শুধুমাত্র একটা সিম্পল ট্রিক্স যে আপনাকে একটা উদ্দেশ্য থাকতে হবে আপনি কেন ফেসবুক চালাচ্ছেন। যদি বিনা উদ্দেশ্যে ফেসবুক চালানো যাবে না। এখানে আমি একটু অ্যাড করি, জি শিওর। একটা না হলে আছে, না হলে কি হয়, একটা রিল দেখেছিলাম যে আপনি যদি অবজেক্টিভ ছাড়া যদি ওখানে ঢোকেন তাহলে আপনি ধরেন মেল, আপনার ওয়াইফকে অন্যদের ওয়াইফের মতো দেখে আপনি ওরকম বলতে চাচ্ছেন যে এরকম যেন হয়, এবং আপনি প্রভাবিত হন, হয়ে গিয়ে পারিবারিক জীবন হোক বা সামাজিক জীবনে আপনি দেখা যায় যে এগুলো গুলিয়ে ফেলে আপনার আস্তে আস্তে ক্ষতি হতে থাকে, আপনি হতাশ হতে থাকেন, এবং এটা কিন্তু অনেক বড় আকারে হচ্ছে। ফেসবুকে ঢুকে ওগুলো দেখছে, নিজেকে ওইরকম করার চেষ্টা করছে, যখন হচ্ছে না তখন ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে। আমি আজকে মোস্তাফিজের কাছ থেকে যে পয়েন্টটা আমি পেয়েছি, এটা ইনফ্যাক্ট আমি আমার নিজের জন্য অ্যাড করব যে হ্যাঁ, আমি ফেসবুকে আমার কন্ট্রোল থাকবে, আমি এখানে শেখার জন্য ঢুকবো, ফেসবুক আমাকে কন্ট্রোল করবে না, আমি এই জায়গায় আমি এদেরকে লাইক দিয়ে রাখবো, এদের কাছ থেকে জেনে আমি বের হয়ে যাবো। আরেকটা ভেরি নাইস পয়েন্ট, থ্যাংক ইউ। আরেকটা অপশন এখানে ছিল, সেটা হচ্ছে হাউ টু ইউজ ফেসবুকের মধ্যে আরেকটা অপশন, সেটা হলো ফেসবুক কিন্তু আপনাকে একটা অপশন দেয় কোন টাইপের ভিডিও পছন্দ করেন, নিচে রিকমেন্ডেশন চাই, আপনি নিচে 2টা অপশন আছে, ইন্টারেস্টেড অর নট ইন্টারেস্টেড। আপনি যে টাইপের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আপনি তো একটা এইম সেট করছেন আপনার লাইফের জন্য, আমি বড় হয়ে সিএসসি রিলেটেড কিছু জানবো বা অটোমোবাইল রিলেটেড কিছু জানবো, আমি সেলসের কিছু জানবো। তো যদি আপনি যারা সেলস রিলেটেড ভিডিও বানায় আপনি ওইগুলোকে ইন্টারেস্টেড দিবেন এবং ফলো করবেন, বাইরে যা আসবে আপনি নট ইন্টারেস্টেড দিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আপনি সবসময় আপনার নিশের মধ্যে থাকতেছেন, সবসময় আপনি গ্রো আপ করতে থাকবেন ফেসবুকের মাধ্যমে। তখন ফেসবুক আপনাকে হেল্প করতে পারবে গ্রো আপ করার জন্য, আদারওয়াইজ ফেসবুকও পারবে না, আপনিও পারবেন না, আপনার বাপও পারবে না। আচ্ছা আব্দুল ভাই, মোস্তাফিজ ভাই, আমরা কিন্তু অনেকক্ষণ যাবত কোর্স নিয়ে কথা বলছি, আমরা কোর্স করেছি, এটা করেছি। আমাদের আজকে এখানের এই পডকাস্টটা হয়েছেই মূলত একটা কোর্সের কারণে, আমরা একটা কোর্সের সাথে ছিলাম। বলেন। হ্যাঁ, এই কোর্সটা যে করেছি, দর্শকের একটা কিউরিওসিটি তৈরি হতে পারে যে ওনাদের পডকাস্টটা তো ভালো লেগেছে, তাহলে ওনাদের কোর্সটা কি ছিল। দর্শক, আমরা বলেই দিই আজকে, এটা আমরা ইমপ্যাক্ট একাডেমি নামে একটা কোর্স পাবেন, আপনি খুঁজলেই পাবেন। এই কোর্সটা আমরা এনরোল করেছিলাম নভেম্বরে। এটা নাফিস সেলিম ভাই কোর্স,
এটা আমরা এনরোল করে নভেম্বর থেকে এই যে আমাদের আর 3-4টা ক্লাস পরে এটা শেষ হয়ে যাবে, মানে ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সটা পেয়েছি। এবং এটা খুবই ভালো কোর্স, এখানে কিন্তু A to Z সব জিনিসগুলো আমাদেরকে হলো করানো হয়েছে। আজকের পডকাস্ট এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পডকাস্টে। থ্যাংক ইউ।